বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর শাখা অনলাইন ক্লাস 26তম। আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিভাগীয় প্রধান, টেক্সটাইল টেকনোলজি। আজকে ক্লাস নিব টেক্সটাইল টেকনোলজির চতুর্থ পর্বের টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 1। বিষয় কোড হলো 1944। এটা একটি 4 ক্রেডিটের সাবজেক্ট, 200 মার্কের পরীক্ষা হবে। তো আজকের বিষয় হলো, আমরা ইতিপূর্বে করোনা পূর্বে আমাদের লকডাউনের পূর্বে আমরা টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের 7টা অধ্যায় শেষ করতে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। আজকের অধ্যায় হলো ট্রাস্ট নেটস এর পরিমাণ। অধ্যায়ে ট্রাস্ট ও নেটস এর পরিমাণ। ট্রাস্ট নেটস এর পরিমাণ 8ম অধ্যায়। তো আমরা প্রথমে দেখে নিব ট্রাস্ট কি জিনিস। ট্রাস্ট এমন একটা জিনিস, কটনের মধ্যে অবস্থিত। ভাঙা পাতা, বীজ, ভাঙা বীজ, মরা পাতা, ধুলাবালি, এই বীজের টুকরা, ঘাস ইত্যাদিকে আমরা ট্রাস্ট বলতেছি। অর্থাৎ কটনের ট্রাস্ট বলতে বোঝায় কটনের মধ্যে কটন ছাড়া অন্যান্য যে উপাদানগুলো থাকবে, কটন অর্থাৎ তুলা ছাড়া যে উপাদানগুলো থাকবে। ট্রাস্ট বলতে আমরা কটন ব্যতীত কটনের মধ্যে অবস্থিত যে ভাঙা পাতা, ভাঙা বীজ, ধুলাবালি, ঘাস, মরা পাতা, এগুলোকে আমরা ট্রাস্ট বলতেছি। ট্রাস্ট একটি ভিউজেবল জিনিস, যেগুলোকে কটনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এই ট্রাস্ট কটনের মধ্যে 1 থেকে 15% থাকতে পারে। আমরা কটনের মধ্যে ট্রাস্ট যত কম হবে, ফাইবারটা তত উন্নত মানের হবে। ওই ফাইবার দ্বারা উন্নত মানের সুতা তৈরি করা সম্ভব। আমি আবারও বলতেছি, ট্রাস্ট হচ্ছে কটনের মধ্যে কটন ব্যতীত বা কটন ছাড়া অন্য যেসব পদার্থ থাকে, অর্থাৎ ভাঙা পাতা, মরা পাতা, ঘাস, ধুলাবালি এবং বীজ, ভাঙা বীজ, এগুলোকে আমরা ট্রাস্ট বলতেছি। কটনের মধ্যে ট্রাস্ট একটা দৃশ্যমান পদার্থ বা উপাদান। এগুলো ট্রাস্ট একটা কটনের মধ্যে 1 থেকে 15% পর্যন্ত থাকতে পারে। নেটস, এরপরে আসি আমরা নেটস একটা বিশেষ ধরনের ত্রুটি, যা সহজে সুতায় দূর করা না গেলে সুতায় এটা পরিলক্ষিত হবে। পরবর্তীতে ডাই নিয়ে ত্রুটি দেখা দিতে পারে। বিভিন্ন প্রসেস করতে আমাদের সমস্যা হতে পারে। এটা মূল সমস্যা হলো
এটা অতি ক্ষুদ্র দানাদার আকৃতি সৃষ্টি করে, অর্থাৎ কিছু কিছু ফাইবার একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত দানাদার সৃষ্টি করবে, যাদেরকে বলা হচ্ছে আমরা নেটস। অর্থাৎ নেটস বলতে আমরা বুঝি কিছু কিছু ফাইবার একত্রিত হয়ে ক্ষুদ্র শক্ত দানাদার সৃষ্টি করবে, যেটাকে আমরা নেটস বলতেছি। এটা যদি দূর করা না যায় সেক্ষেত্রে পরবর্তীতে সুতা তৈরি করতে, কাপড় ফেব্রিক তৈরি করলে পরবর্তীতে রং কেমিক্যালের অপচয় ঘটবে, শেড ভেরিয়েশন ঘটতে পারে, কালার যেটাকে আমরা বলি কালার কম বেশি হতে পারে, কোথাও লাইট হবে কোথাও ডিপ হতে পারে। তো আমাদের নেক্সট আবারও বলি একটু, নেক্সট এক ধরনের বিশেষ এক ধরনের ত্রুটি, যা দূর করা না করলে এটা সুতায় পরিলক্ষিত লক্ষ্য করা যাবে। নেটস বলতে আমরা কিছু ফাইবার একত্রিত হয়ে শক্ত দানাদারে সৃষ্টি করবে, হ্যাঁ, যাকে আমরা নেটস বলতেছি। আমরা এরপরে আসি ট্রাস্টের প্রয়োজনীয়তা। ট্রাস্টের প্রয়োজনীয়তাটা হলো আমেরিকান আপল্যান্ড কটন সহ অন্যান্য দেশে, আমেরিকান আপল্যান্ড কটন সহ অন্যান্য দেশের যে কটনগুলো তৈরি হয় এগুলোকে গ্রেডিং করতে আমাদের এই ট্রাস্টের পরিমাণ জানা দরকার। প্রধানত ট্রাস্টের পরিমাণ না জানা থাকলে এটা এই কটনটা উচ্চ গ্রেডের না নিম্ন গ্রেডের সেটা বোঝার উপায় থাকবে না। সুতরাং ট্রাস্টের পরিমাণ জানাটা খুব জরুরি। দ্বিতীয় বিষয়টা হলো যেটা, সেটা হলো যে ট্রাস্টের পরিমাণের উপর ভিত্তি করে সুতাটা কোন ধরনের হতে পারে, উন্নত মানের সুতা, নিম্নমানের সুতা। আমরা এই বিষয়গুলো জানতে গেলে আমাদের ট্রাস্টের পরিমাণ জানা খুবই জরুরি। এরপরে যেটা আসতেছে আমাদের, আমরা বোলরুমে তুলা প্রসেস করে থাকি, বোলরুমে যে প্রসেস করি আমরা, অর্থাৎ মিক্সিং ব্লেন্ডিং করে থাকি। এখান থেকে বোলরুমে বাতাস প্রবাহের মাধ্যমে বা তুলার মধ্যস্থ ধুলাবালিগুলোকে আমরা বিটিং প্রক্রিয়ার মাধ্যমে দূর করে থাকি। সেক্ষেত্রে ট্রাস্টের পরিমাণ যদি জানা না থাকে আমাদের, ট্রাস্টের পরিমাণ আমাদের যদি তুলা সম্পর্ক তুলার মধ্যে ট্রাস্ট কি পরিমাণ আছে যদি আমরা জানতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিটিং পয়েন্ট সিলেকশন কিন্তু আমাদের ব্যাঘাত করতে পারে। সুতরাং ট্রাস্টের পরিমাণ জানা থাকলে বোলরুমে ব্যবহৃত বিটিং এর পরিমাণ, বিটিং কোন ধরনের বিটিং ব্যবহার করব, বিটার ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ধারণা পাবো। অর্থাৎ কম বিটিং, ট্রাস্টের পরিমাণ কম হলে বিটার পয়েন্টও কম হবে, ট্রাস্টের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে বিটার পয়েন্টও বেশি হবে। এক্ষেত্রে ফাইবারের ক্ষতি অপচয় ছাড়াই প্রসেস করা সম্ভব। অর্থাৎ ফাইবারের মধ্যে যে ক্ষতিগুলো হতে পারে এগুলো ছাড়াই কিন্তু আমরা প্রসেস করতে পারবো। তাই বলি আমরা ট্রাস্টের প্রয়োজনীয়তাটা খুবই জরুরি। ট্রাস্ট এর প্রয়োজনীয়তা যে আমেরিকার অপল্যান্ডের কটনগুলো সহ সারা ওয়ার্ল্ডের যে কটনগুলো, সারা পৃথিবীর যে কটনগুলো আছে এগুলোকে একটা গ্রেড ট্রাস্টের পরিমাণ জেনে গ্রেড করা হয় থাকে। যদি ট্রাস্টের পরিমাণ জানা থাকে তাহলে ওই কটনটা কোন গ্রেডের আওতায় পড়তেছে আমরা জানতে পারবো। 2 নম্বর বিষয় হলো ওই কটন দ্বারা কোন ধরনের সুতা তৈরি করা যাবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। 3 নম্বর বিষয় হলো বোলরুমে প্রসেস করার সময় আমরা কোন ধরনের কতটা বিটার ব্যবহার করব, কত বিটিং পয়েন্ট ব্যবহার করব, হ্যাঁ, ট্রাস্টের পরিমাণ জানার উপর ভিত্তি করে আমরা বিটিং পয়েন্ট সিলেকশন করতে পারবো। এবং ট্রাস্টের পরিমাণ জানার ফলে আমাদের ফাইবারের ত্রুটির পরিমাণ কম হবে, ফাইবারের ক্ষতিগ্রস্ত কম হবে, ফাইবারের অপচয় কম হবে। সুতরাং আমাদের ট্রাস্টের পরিমাণ জানা খুবই জরুরি এবং ট্রাস্টের পরিমাণ করাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা নেস।
আমরা তো প্রথমেই জানলাম ফাইবারের মধ্যে কিছু ফাইবার একত্রিত হয়ে শক্ত দানাদার সৃষ্টি করলে তাকে আমরা কিন্তু নেটস বলতেছি। খুব সহজ বিষয়। ফাইবারে আমরা জানি অনেকেই কাপড় পরলে সেই কাপড়গুলোতে কিন্তু গুটি গুটি সৃষ্টি হয়ে যায়। এটা মূলত হয় অপরিপক্ক ফাইবার যদি আমরা ব্যবহার প্রসেস করে যদি আমরা ফাইবার সুতো তৈরি করি, সেক্ষেত্রে পরবর্তীতে পপলিন, যেটাকে বলে ববলিন, এই ববলিনের সৃষ্টি হতে পারে। যার কারণে কিন্তু আমাদের এই কাপড়গুলোতে হাত দিলে মনে হচ্ছে যে কাটার মতো বিধি। সুতরাং এই গুটি গুটি ফাইবার যদি আমরা প্রসেস করার সময়, অর্থাৎ সুতো তৈরি করার সময় যদি আমরা দূর করতে না পারি, বা আমরা তুলাকে প্রসেসিং করার সময় যদি দূর করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেজর বড় সমস্যা দাঁড়াবে। প্রথমত, সুতা তৈরি করতে গেলে সুতার মোটা চিকন অবস্থা পরিলক্ষিত হয়, যেটাকে আমরা থিক অ্যান্ড থিন প্লেস বলে থাকি। এই থিক অ্যান্ড থিন প্লেসের কারণে আমরা যখন এটাকে দ্বারা কাপড় বুনবো, ঠিক আছে, কোথাও গাঁথনি খুব শক্ত হবে, কোথাও লুজ হবে, এবং পরবর্তীতে যখন আমরা ডাইজিংয়ে যাব, রংকরণে যাব, তখন কিন্তু এটা ওই যে জায়গাটা মোটা ছিল ওই জায়গাটা রং ধারণ ক্ষমতা বেশি থাকবে, হ্যাঁ, এবং যে জায়গাটা চিকন ছিল, অর্থাৎ চিকন ছিল, সেখানে রং কম হবে। সেক্ষেত্রে এই দুই জায়গার পার্থক্যটা হবে কি, এক জায়গায় লাইট দেখাবে, আরেক জায়গায় ডিপ দেখাবে। সুতরাং যদি আমরা ক্লিয়ারিং ডিভাইস ব্যবহার করে এটা এ ধরনের ত্রুটি দূর করতে না পারি, অর্থাৎ যদি আমরা এটাকে দূর করতে না চাই, তাহলে আমরা মানসম্মত সুতা পাবো না, মানসম্মত কাপড় পাবো না। তো আমরা মূলত খেয়াল রাখবো আমাদের ম্যাচুরিটির ব্যাপারে। আমরা জানি যে একটা কটন ফাইবারের মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্টটা যত ছোট হবে ততই কিন্তু ফাইবারটা পরিপক্ক হবে। আবার ফাইবারটা যদি আবার একবারে মুভমেন্ট ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা ডেড ফাইবারে পরিণত হবে। সুতরাং সেকেন্ডারি ওয়ালে আমাদের সেলুলোজ থাকবে, এই সেলুলোজের পরিমাণ যত বেড়ে যাবে ততই কিন্তু ফাইবারটা পরিপক্ক হবে এবং উন্নত মানের হবে। সুতরাং আমরা যখন ফাইবার প্রসেস করব, সেটা ফাইবার পরিপক্ক কিনা অপরিপক্ক কিনা সেটা আমরা দেখে নিব। যদি অপরিপক্ক ফাইবার প্রসেস করি, সেক্ষেত্রে বিটারের আঘাতে বা বিটারের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেস করার সময় কাটিং মেশিনেও ক্ষুদ্র ক্ষুদ্র জটের সৃষ্টি করতে পারে। পরবর্তীতে যেটা ল্যাম্প, তারপরে ড্রিল স্লাইভার, তারপরে হলো এগুলো কিন্তু সিমপ্লেক্স রবিং এ দেয়, এগুলো পরিলক্ষিত হবে এবং সুতায় পরিলক্ষিত হবে, যার কারণে কিন্তু আমাদের সুতার মান খারাপ হবে, হ্যাঁ, এবং শক্তি কমে যাবে, তার সঙ্গে কালার একটা ইফেক্ট পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই নেটস দূর করে তারপরেই আমরা প্রসেস করার চেষ্টা করবো, যত পারদর্শী চেষ্টা করবো অপরিপক্ক ফাইবার যাতে আমরা প্রসেস করতে না পারি, এবং অপরিপক্ক ফাইবার যদি আমরা প্রসেস না করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু নেটসের সৃষ্টিটা কম হবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো নেটস কত প্রকার। নেটস আমরা চারটা বিষয় মোটামুটি আলোচনা করে ফেলছি অলরেডি। আমাদের নেটস মূলত 5 প্রকার। নেটস 5 প্রকার। নেটস 5 প্রকার থেকে আমাদের একটা প্রসেস, প্রথম হলো প্রসেস নেম, এক নম্বর হলো প্রসেস নেম। প্রসেস নেম আমরা কোথায় কোথায় প্রসেস করে থাকি তুলাগুলোকে। মূলত তুলা প্রসেস হয় বলো রুমে আর কাটিং, দুইটা প্রসেস কিন্তু আমরা জেনে থাকি। যে এর আগে আমরা কিন্তু ইয়ানের ফ্লো চার্টে পড়েছি যে তুলা ইনপুট হবে বলো রুমে
আউটপুট হবে ল্যাব, এবং ল্যাব ফিড হবে কোথায়? কাটিং মেশিন। এখানে কিন্তু তুলাগুলোকে বিভিন্ন ধুলাবালি প্রসেসের মাধ্যমে ধুলাবালি দূর করে তুলাকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা ল্যাব তৈরি করি। তুলাকে এবং ওইটাকে আবার কিন্তু আমরা একক আসার পর্যায়ে নিয়ে আসি। এখন যদি আমি কাটিং মেশিনের বিটার গুলোকে বা কাটিং মেশিনের যে ওয়্যার গুলো আছে এগুলো যদি ভোতা থাকে, নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু নেপসি সৃষ্টি হতে পারে। অর্থাৎ কাটিং মেশিন তুলা প্রসেস করার সময় এই প্রসেসটা এই প্রসেস নেপসটা তৈরি হয়, গুটি গুটি সৃষ্টি করতে পারে। যদি যদি আমাদের কাটিং মেশিনের ওয়্যার গুলো যদি ভোতা থাকে কোনো কারণে, সেক্ষেত্রে ফাইবারের ওয়্যারের মাথায় তুলাগুলো আটকে যে গুটি সৃষ্টি করতে পারে। এরপরে হলো অপরিপক্ক নেপস। এরপরে যে বিষয়টা আছে অপরিপক্ক নেপস। আসলে আমরা যেটা বলতেছি সেটা হলো অপরিপক্ক নেপস কোনটা, যেটাকে বললাম আমরা যদি আমাদের ফাইবার ম্যাচিউরড হওয়ার আগেই সেই ফাইবারটাকে আমরা উঠাই নিয়ে আসি, আসার পরে যদি সেটাকে আমরা প্রসেস করি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রুটি দেখা দিতে পারে। এবং অপরিপক্ক নেপস মানে অপরিপক্ক নেপস দিয়ে যদি আমরা অপরিপক্ক ফাইবার দ্বারা যদি আমরা যদি প্রসেস করে থাকি, সেক্ষেত্রে আমাদের যে সমস্যা দেখা দিবে সেটা হলো গুটি সৃষ্টিটা বেশি হবে, যার ফলে ফাইবার দ্বারা সুতা, সুতা দ্বারা কাপড়, কাপড় দ্বারা রং, রং দ্বারা যখন আমরা প্রসেস করে বাইরে যাবো, কোনো কারণে যদি সৃষ্টি না হয় তখন পরবর্তীতে কিন্তু প্রবলেমের সৃষ্টি হবে। সুতরাং অপরিপক্ক ফাইবার প্রসেস করার ফলে এ ধরনের ত্রুটি দেখা দেয়। সুতরাং আমরা চেষ্টা করব অপরিপক্ক ফাইবারকে পরিহার করার জন্য। তারপরে হলো মিক্সড নেপস। এখন আমরা মিক্সড নেপস কি, আসলে একের অধিক অন্যান্য মানে যে দ্রব্য সামগ্রী থাকে বা পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু ফাইবারের আমাদের যে কি বলে তুলার মধ্যে থাকে, কারণ তুলা তো গাছে তৈরি হয়, তুলা গাছে তৈরি হয়, তারপর ফুল ফোটে, ফুল থেকে ফল হয়, সেই ফল ফেটে তারপরে তার ভিতরে বীজ থাকে। সেক্ষেত্রে এই মানে এতগুলো প্রসেস, মাটি থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে ফলের ভিতরে তুলার ভিতরে বীজ থাকে। এই বীজ যদি আমরা দূর না করে থাকি, অর্থাৎ তুলা যখন সংগ্রহ করি, গাছ যখন মরে যায় তার পাতা থাকে, ঘাস থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে, এই ধরনের ধুলাবালি সহকারে যে নেপসের সৃষ্টি হবে, ঠিক আছে? কারণ বীজ ভেঙে গেলে একটা আঠালো পদার্থ বের হয়, সেটা থেকে কিন্তু ফাইবার গুলো পড়লে জমাট বাঁধতে পারে, সেক্ষেত্রে নেপসটা গুটি সৃষ্টি করতে পারে। মূলত এখানে মিক্সড নেপস বলতে বোঝাচ্ছে আমরা যদি ফাইবার সংগ্রহ করার সময় যদি আমরা জিনিং না করি, জিনিং করার পরেও তারপরে যদি পাথর কুচি, পাতা ভাঙা, তারপরে হলো বীজের টুকরা ইত্যাদি থাকার ফলে যে গুটি সৃষ্টি হবে সেটাকে আমরা মিক্সড নেপস বলতেছি। হোমোজিনিয়াস ডেড নেপস। হোমোজিনিয়াস ডেড নেপস এটা একটা গুরুত্বপূর্ণ নেপস। এটা আসলে ফাইবার যখন ওভার ম্যাচিউরড হয়ে যায়, ম্যাচুরিটি পার হয়ে গেলে, বয়স পার হয়ে গেলে মানুষ বার্ধক্যে পরিণত হয়, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমণ করে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এছাড়া বর্তমান কমন ডিজিজ যেটা হচ্ছে ডায়াবেটিস। সেক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রেও তার বয়স যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই হোমোজিনিয়াস ডেথের সৃষ্টি হয়। যদি আমরা মৃত ফাইবার প্রসেস করি তাহলে এ ধরনের গুটি সৃষ্টি করতে পারে, আর যেটাকে আমরা হোমোজিনিয়াস ডেড নেপস বলতেছি। এবার হলো ফাস্ট নেপস।
ফাজ নেভস হচ্ছে এটা একদম অতি ক্ষুদ্র এক ফাইবারের দ্বারা গুটি সৃষ্টি করে, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার, অর্থাৎ ফাইবারের মধ্যে তো শর্ট স্টেবল আছে, লং স্টেবল ফাইবার আছে, তারপরেও কিন্তু কিছু ক্ষুদ্র ফাইবার থেকে যায়। যেমন আমরা চুল কাটালে চুল কিন্তু দুই স্তরে কাটে নাবিকরা, সেক্ষেত্রে প্রথম বড়টা কেটে ফেলে, তারপরে কিন্তু ছোটটা সাইজ করে একদম ছোট ছোট করে থাকে। সেই ধরনের ফাইবার যদি কোথাও কোনো জমাট সৃষ্টি করে, প্রসেস করার সময় যে জমাট সৃষ্টি করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের এই ফাজনেসটা পরিলক্ষিত হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমাদের নেভস 5 প্রকার। প্রথমত প্রসেস নেভস হলো 1 নম্বরে, এটা আমরা যদি প্রসেস করার সময় যদি মেশিনের ত্রুটির কারণে এটা সৃষ্টি হতে পারে। 2 নম্বর অপরিপক্ক নেভস, যেটা হলো অপরিপক্ক ফাইবার যদি আমরা প্রসেস করি সেক্ষেত্রে এই ত্রুটি ধরনের দেখা দিতে পারে। 3 নম্বর হলো মিক্সড নেভস, যদি আমরা ফাইবার প্রসেস করার সময় ফাইবারের মধ্যে পাথরকুচি, ভাঙা পাতা, বীজের টুকরা, হ্যাঁ, ধুলাবালি ইত্যাদি একত্রিত হয়ে ফাইবারের জমাট সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা মিক্সড নেভস বলতেছি। হোমোজেনিয়াস ডেড নেভস যেটাকে বলতেছি সেটা হলো অতিরিক্ত মেসিউরড ফাইবার, অর্থাৎ ফাইবার মেসিউরড যাওয়ার পরে আমরা সংগ্রহ করিনি, ফলে এই ফাইবার দ্বারা যদি আমরা প্রসেস করি তাহলে ফাইবারগুলো ভঙ্গুর করে দিলে দানাদার বা গুটির সৃষ্টি করতে পারে। এরপরে আমাদের ফার্স্ট নেভস 5 নম্বরে আছে, সেটা হলো কিন্তু ফাইবারের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার থাকতে পারে। কটনের মধ্যে লং ফাইবার, শর্ট ফাইবার, ক্ষুদ্র ফাইবার, 3 ধরনের ফাইবার থাকতে পারে। এই ক্ষুদ্র ফাইবার জট বেঁধে যে ফাইবার যে ত্রুটি সৃষ্টি করবে সেটা হলো কিন্তু এই ফার্স্ট নেভস। আমরা নেভসের উপর ভিত্তি করে, ট্রাস্টের উপর ভিত্তি করে কিছু বিটারের সম্পর্ক আছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। বিটিং পয়েন্টের সম্পর্ক আছে, হ্যাঁ, ট্রাস্ট কন্টেন্ট, বিটিং পয়েন্টস ও ক্লিনিক ভিসিনিটির মধ্যে সম্পর্ক। একটা হলো ট্রাস্ট কন্টেন্ট, বিটিং পয়েন্টস ও ক্লিনিং এফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক। ক্লিনিং এফিসিয়েন্সি এর মধ্যে সম্পর্ক। কোন ধরনের কটন ব্যবহার করতেছি আমরা? মূলত হলো প্রথমত ট্রাস্ট কন্টেন্ট, তারপর বিটিং পয়েন্ট, তারপরে ক্লিনিং এফিসিয়েন্সি, 3 ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এখানে আমরা একটা শখ করে দেব। ট্রাস্ট কন্টেন্ট, তারপরে বিটিং পয়েন্ট, তারপর হলো ক্লিনিং এফিসিয়েন্সি। দক্ষতা যেটাকে বলা হয়, ক্লিনিং এফিসিয়েন্সি বা দক্ষতা। আমরা দেখতেছি এখানে ট্রাস্ট কন্টেন্ট, বিটিং পয়েন্ট ও ক্লিনিং এফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক। প্রথমত ট্রাস্টের পরিমাণ কেমন হলে বিটিং পয়েন্ট কেমন ব্যবহার করব, ক্লিনিং এফিসিয়েন্সি কেমন পাবো। সুতরাং ট্রাস্টের আমরা যেটা দেখবো সেটা হলো খুব ময়লা গরম হলে সেক্ষেত্রে কি হতে হবে।
ময়লা কটন হলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের বিটিং পয়েন্ট ব্যবহার করতে হবে? হুম খুব যদি ময়লা কটন হয় সেক্ষেত্রে আমাদের বিটিং পয়েন্ট হবে ট্রাস্ট কন্টেন্ট যদি 7 এর উপরে হয়ে থাকে, 7.5 এর উপরে। খুব ময়লা কটন হলে বিটিং পয়েন্ট হবে 7.5 এর উপরে, ট্রাস্টের পরিমাণ হবে 7.5 এর উপরে। সেক্ষেত্রে বিটার লাগবে আমার 7%, 7টা, আর 80% হলো দক্ষতা পাবো আমরা। যদি খুব ময়লা কটন হয় সেক্ষেত্রে ট্রাস্টের পরিমাণ হবে 7 এর উপরে, অর্থাৎ 7.5 এর উপরে, অর্থাৎ 8ও হতে পারে 9ও হতে পারে। সেক্ষেত্রে বিটিং পয়েন্ট হবে 7টা, আর ক্লিনিং দক্ষতা পাবো আমরা 80%। যদি আমরা বিটিং পয়েন্ট 7টা ব্যবহার করি, 7টা বিটার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ক্লিনিং দক্ষতা পাবো 80%। দ্বিতীয়ত হলো নিম্ন গ্রেডের কটন। নিম্ন গ্রেডের কটন হলে 5 থেকে 7.5 পর্যন্ত ট্রাস্টের পরিমাণ থাকতে পারে। 5 থেকে 7.5%, হ্যাঁ 7.5%, 5% থেকে 7.5% আমাদের নিম্ন গ্রেডের কটন যদি হয়, নিম্ন গ্রেডের কটন 2 নম্বর ছকে যেটা আমরা পাইলাম, নিম্ন গ্রেডের যদি কটন হয় সেক্ষেত্রে 5% থেকে 7% ট্রাস্ট থাকতে পারে, থাকবে। বিটিং পয়েন্ট আমাদের হবে কত? 6টা। সেক্ষেত্রে ক্লিনিং দক্ষতা পাবো আমরা 75%। সেক্ষেত্রে আমরা ক্লিনিং দক্ষতা পাবো 75%। মধ্যম এবং ভালো মানের কটন। মধ্যম এবং ভালো মানের কটন হলে সেক্ষেত্রে আমাদের ট্রাস্টের পরিমাণ হবে 2% থেকে 5%, অর্থাৎ 2% থেকে 5% মতো। সেখানে আমরা বিটিং পয়েন্ট ব্যবহার করব 5টা, বিটার ব্যবহার করব না 5টি, এবং আমাদের ক্লিনিং এফিসিয়েন্সি পাবো আমরা 70%। আমরা ক্লিনিং এফিসিয়েন্সি পাবো 70%। যদি খুব ভালো মানের কটন বা এবং পরিষ্কার কটন সেক্ষেত্রে আমাদের খুব ভালো মানের কটন,
খুব ভালো মানের কটন বা পরিষ্কার যদি কটন হয় সেক্ষেত্রে আমাদের 2% এর নিচে হবে ট্রাস্টের পরিমাণ 2% এর 2% এর নিচে আমাদের ট্রাস্টের পরিমাণ থাকবে। ইভেন আমাদের বিটের সংখ্যা হবে 4টা আর ব্যবহার করব আমরা 70% ক্লিনিং ইফিসিয়েন্সি। এখন ভিসকোস বা পলিস্টার একটা অপশন আছে আমাদের, সেখানে যদি আমাদের ট্রাস্টের পরিমাণ নাও থাকে তাও যদি মিক্সার করতে গেলে আমাদের বিটিং পয়েন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে 2 থেকে 3টা বিটার ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই হলো আমাদের ট্রাস্ট কন্টেন্ট, বিডিং পয়েন্ট আর ক্লিনিং ইফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক তুলার ধরনের উপর ভিত্তি করে। যদি তুলার ধরন খারাপ হয় সেক্ষেত্রে ট্রাস্টের পরিমাণটা হবে 7.5-এর উপরে এবং বিডিং পয়েন্ট হবে 60টি আর আমাদের ক্লিনিং দক্ষতা পাবো আমরা 80%। এরপরে যদি নিম্ন গ্রেডের কটন হয় অর্থাৎ খুব খারাপ থেকে একটু ভালো, সেক্ষেত্রে আমাদের 5 থেকে 7.5% ট্রাস্ট থাকবে এবং বিটার পয়েন্ট ব্যবহার করতে হবে 6টা। এবার আমাদের ক্লিনিং দক্ষতা পাবো আমরা 75%। এবং মধ্যম মানের ও ভালো মানের কটন যদি হয় সেক্ষেত্রে আমাদের দেখো ট্রাস্টের পরিমাণটাও কম থাকতেছে এবং বিটার পয়েন্টও কম, বিটার সংখ্যাটাও আমাদের কম, ইভেন হলো দক্ষতাও মোটামুটি 70% পাবো। ইভেন যদি খুব খারাপ ভালো মানের এবং পরিষ্কার করা হয়, আমাদের জিনিং যদি খুব ভালো করা হয়ে থাকে সেক্ষেত্রে পরিষ্কার কটনটা পরিষ্কার হবে, তুলার মধ্যে ধুলাবালি ট্রাস্ট বা অন্যান্য ভাঙা পাতা বীজ এগুলো থাকবে না, মরা পাতা, সেক্ষেত্রে আমাদের ট্রাস্টের পরিমাণটা থাকবে 2.5 অর্থাৎ 2.5% এর নিচে। সেক্ষেত্রে বিটার সংখ্যাটা হবে 4, 70% হলো আমাদের ক্লিনিং দক্ষতা। ক্লিনিং দক্ষতা পাবো আমরা 70%। আরেকটা জিনিস বলছি, 100% যদি ভিসকোস বা পলিস্টার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিটার সংখ্যাটা আসলে এগুলো ম্যানমেড ফাইবার, ভিসকোস কাছাকাছি মিক্সিং করা হয় থাকলে পলিস্টারটা ম্যানমেড ফাইবার, সেক্ষেত্রে আমরা বিডিং পয়েন্ট এখানে ট্রাস্ট থাকার কোনো সুযোগ নাই। তবে বিডিং পয়েন্ট ব্যবহার করা হয়, কারণ মিক্সিং যেহেতু করা হয় আমাদের বিভিন্ন গ্রেনুলাস তৈরি করতে গেলে মিক্সিং করতে হয়, মিক্সিং করাও হয়, ম্যাক্সিমাম সময় মিক্সিং ব্লেন্ডিং করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 2.2 থেকে 3টা বিটার আমাদের প্রয়োজন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে টপিকগুলো ছিল সেটা হলো ক্লিনিং নেটস, ট্রাস্ট কি, নেটস কি, ট্রাস্টের প্রয়োজনীয়তা ও নেটসের প্রয়োজনীয়তা, নেটস কত প্রকার ও কি কি, এবার হলো ট্রাস্ট কন্টেন্ট ও বিডিং পয়েন্টের ইফিসিয়েন্সি মধ্যে সম্পর্ক। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, বোরোরুমের ক্লিনিং দক্ষতা আমরা সবাই জানি, তারপর আরেকবার রিভিউ করে দিই একটা জিনিস। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা পুরাতন পড়াকে নতুন করে ঝালাই না করি তাহলে মনের ভিতরে থাকার সম্ভাবনা নাই। প্র্যাকটিস না থাকলে সেটা কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, আমরা বোরোরুমে ফিট করি, বোরোরুম ফিট করি কি র কটন, বোরোরুমে ডেলিভারি, একটা জিনিস কি, একটা প্রসেস করার পরে অবশ্যই তুলার ওজনটা কমে যাবে, যার কারণে ল্যাবের ওজনটাও কম আসবে। আমি 10 কেজি তুলা দিয়েছি, 5 কেজি পাইছি, সেক্ষেত্রে 5 কেজি আমার কি ওয়েস্টেজ বা কি অবদ্রব্য হিসেবে বের হবে।
সেক্ষেত্রে সবসময় যেন আমরা যে কোনো জায়গায় যে কোনো মেশিনের ক্লিনিং এফিসিয়েন্সি বের করতে গেলে ফিড মেটেরিয়াল আর ডেলিভারি মেটেরিয়ালের পার্থক্য থাকতে হবে। এখন আমরা বোরোরুমে যখন আমরা কোনো কিছু ফিড করি তখন কিন্তু এটাকে মিক্সিং করা হয় বা ব্লেন্ডিং করা হয়, আর মিক্সিং করেই ফিড করো, ডেলিভারি দেবো আমরা ল্যাব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বোরোরুমের ক্লিনিং এফিসিয়েন্সি দিস ইজ দ্য লাস্ট টপিকস, বোরোরুমের ক্লিনিং দক্ষতা। তুলায় ট্রাস্টের পরিমাণ বিয়োগ হলো ল্যাবে ট্রাস্টের পরিমাণ, ভাগ হলো কি তুলায় ট্রাস্টের পরিমাণ গুণন 100, তবেই আমরা, অর্থাৎ কাটিং এর ক্ষেত্রে হলো ল্যাবে ট্রাস্টের পরিমাণ বিয়োগ হলো কারেন্ট স্লাইবের ট্রাস্টের পরিমাণ ভাগ হলো ল্যাবের ট্রাস্টের পরিমাণ। অর্থাৎ যদি আমি ওভাবে না করে ট্রাস্টের পরিমাণটা এইভাবে বের করতে পারি, ট্রাস্ট পরিমাণটা অর্থাৎ তুলার মোট ওজন বিয়োগ ল্যাবের মোট ওজন ভাগ হলো কি তুলার মোট ওজন গুণন 100। এই বিষয়টা যদি মাথা থাকে তাহলে কিন্তু আমরা ক্লিনিং দক্ষতা বের করতে পারবো। আমি আগেই বলে দিচ্ছি এখানে বোরোরুমে ফিড র ম্যাটেরিয়াল হলো হিসাবে কটন, কটন যেটাকে কাঁচামাল বলা থেকে আমাদের মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কল্পনা করা যাবে না যদি আমি সুতা না পাই। সুতা যদি না পাই সেক্ষেত্রে তুলা, সুতা কল্পনা করা যাবে না যদি আমি তুলা না পাই। আর তুলা যদি আমি সংগ্রহ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু তুলাকে যদি পরিষ্কার করতে না পারি, তুলাকে যদি আমি ভালো মানের ভালো গ্রেডে গ্রেডিং করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার সুতা তৈরি করা কল্পনা করাটা মুশকিল। তো ক্লিনিং দক্ষতা এটা আমি বোরোরুমে হতে পারে, কাটিং এ হতে পারে, যেহেতু ট্রাস্টের পরিমাণ আমরা দুটাতেই লাগে থাকে, কারণ কাটিং এ 60 থেকে 65% ট্রাস্ট দূর হয়, আর সেখানে বোরোরুমেও কিন্তু মোটামুটি বাকিটা দূর করা হয়ে থাকে। বোরোরুমে এই ক্লিনিং দক্ষতা যেটাকে বলা হচ্ছে তুলায় ট্রাস্টের পরিমাণ বিয়োগ হলো, যেহেতু আমরা তুলা ফিট করতেছি, ল্যাব হলো ডেলিভারি পাচ্ছে তার ল্যাবে ট্রাস্টের পরিমাণ ভাগ হলো তুলায় ট্রাস্টের পরিমাণ গুণন 100। অথবা আমরা এটা বলতে পারি ফিড মেটেরিয়ালের ওজন বিয়োগ ডেলিভারি মেটেরিয়ালের ওজন ভাগ হলো কি ফিড মেটেরিয়ালের ওজন। অথবা এটাও বলতে পারি, বাংলায় বলতে পারি তুলায় ফিড দ্রব্যের ওজন বিয়োগ হলো ডেলিভারি দ্রব্যের ওজন ভাগ হলো ফিড দ্রব্যের ওজন গুণন 100। তাহলে আমরা ক্লিনিং দক্ষতা পাবো। এখন আমি ফিড কোনটা করলাম, ডেলিভারি কোনটা করলাম, এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার ক্লিনিং বিজনেস বের করাটা খুব ডিফিকাল্ট আছে।
আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস যেটা করবো, আমরা পরবর্তী ক্লাস যেটা হবে আমাদের দি শার্লি অ্যানালাইজার মেশিন, যেটা একটা ট্রাস্ট পরিমাপক বা ট্রাস্ট, হ্যাঁ, ট্রাস্ট পরিমাপ করতে গেলে এই মেশিনটি প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা এই মেশিন ব্যবহার করে আমরা ট্রাস্ট দূর করতে পারি বা দোষ পরিমাপ করতে পারি। সেক্ষেত্রে এই জিনিসটা আমরা নেক্সট যেদিন আমাদের ক্লাস আছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঠিক 12টায়, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা আলোচনা করব এই মেশিনটা নিয়ে। এই মেশিনটা কিভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি কি, এর গঠন প্রণালী কি, এখান থেকে আমরা কি সুবিধা পাবো বা কি কি জানতে পারি সে বিষয়ে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আহ্বান জানাবো, সামনে যেহেতু আমাদের পরীক্ষার একটা মিশন আছে, আমরা সবাই বই নিয়ে বসি, বাড়িতে থাকি, হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিভাগীয় প্রধান টেক্সটাইল টেকনোলজি। সকলকে ধন্যবাদ।